টানা বর্ষণ, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে সকালে উত্তাল হয়ে ওঠে রাজধানী। বৈরী পরিস্থিতির মাঝে পরীক্ষা নেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে উত্তরায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি জানান। প্রতিনিধি শাহজালাল জুয়েলকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৈরী পরিস্থিতির মাঝে পরীক্ষা নেয়ার ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে ধানমন্ডি হয়ে নিউ মার্কেটমুখী সড়কটি পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেন। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে অমানবিক দাবি করে সড়ক অবরোধ করেন তারা। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গাড়ি পাওয়া যায় না, এই দাঁড়ায় তো আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়ায় থেকে একটা গাড়ি নিয়ে তারপরে এই পরীক্ষা সেন্টারে যাইতে। বিক্ষোভকারীদের অভিযোগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্ভোগের কারণে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। গুরুত্বপূর্ণ বন্যার মধ্যে কোনো ছাত্র সিচুয়েশন নাই যে পরীক্ষা দেওয়ার মতো। এই প্রতিটা ছাত্র পরীক্ষা হলে যাওয়ার সময় পানিবদ্ধ হয়ে আছে। একজন শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষক হোক, তাকে আমরা সম্মান করবো, ভালোবাসবো, কিন্তু তার প্রতি আমাদের এখন শুধু ঘৃণা। এবং উনি কিভাবে আমাদেরকে ময়লা মুড়ি বলতে পারে? কথাবাদ একশন একটাই পদত্যাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে এসে অবস্থান নেয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাভারে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে প্রায় 1 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কারের দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের পোল্ট্রি মুরগি বলে মন্তব্য এবং বন্যা পরিস্থিতির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দর্শক, এই মুহূর্তে উত্তরা থেকে শিক্ষার্থীদের অবরোধের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ আপনাকে। আপনি উত্তরায় সকাল থেকে যে ছাত্রছাত্রীরা যে অবরোধ করেছিল রাস্তা, কিছুক্ষণ আগে 7:10 নাগাদ কিন্তু সেই রাস্তাটি ছেড়ে দেওয়া হয়। এর আগে দুপুর 3:30টার সময় শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল আসে, ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করে। ওই সময় ছাত্রদের একটি গ্রুপ কিন্তু আংশিক গাড়ি ছেড়ে দেয় এবং আরেকটি দল কিন্তু এসে আবারও রাস্তা অবরোধ করে। আপনাদের দেখাতে চাই, এখন কিন্তু রাস্তা যান চলাচল মোটামুটি স্বাভাবিক হয়েছে। সেই সকাল 11টা থেকে কিন্তু যে যাত্রীরা আটকে ছিল তারা কিন্তু এখন গন্তব্যস্থানে কিন্তু যাওয়া শুরু করেছে এবং পথচারীরা যারা ইতিমধ্যে হাঁটা শুরু করছিল বাস ছেড়ে দিয়ে তারা কিন্তু রাস্তায় হাঁটছে এবং সারাদিন কিন্তু এখানে যাত্রীরা হেঁটে চলাচল করেছে এবং যাত্রীদের ভোগান্তি কিন্তু চরমে ছিল। এরই মধ্যে এসএসসি পরীক্ষায় যে 7 এবং 8 নং প্রশ্ন যে ভুল ছিল সেটা সংসদে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী যে সেখানে ফুল মার্ক দেওয়া হবে এবং কিছু আশ্বাসের মধ্যে দিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা রাস্তা থেকে সরে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে কিন্তু যান চলাচল আবারও স্বাভাবিক হয়ে গেছে এবং যে শেষ খবর পাওয়া পর্যন্ত যদি এমনই তাদের আশ্বাস থাকে তাহলে আর কোনো অবরোধ দেবে না। যদি আশ্বাসের কোনো বিকল্প পথ না পায় বা আশ্বাস যদি তারা স্থগিত করে দেয় তাহলে আবারও অবরোধ দিবে বলে আমাদেরকে জানিয়েছে ছাত্রছাত্রীরা। এই ছিল উত্তরা থেকে অবরোধের শেষ। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে নগরের 16 শিক্ষা বোর্ডের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বন্যার কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এতে তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ সময় তারা দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত রাখা, 13 জুলাই পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য পুনর্পরীক্ষা প্রস্তাবনা এবং শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান। এদিকে বিভাগীয় কমিশনার, স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া অধিদপ্তরের মতামতের ভিত্তিতেই চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার। বিশেষ করে রাজধানী সহ কয়েকটি এলাকায় পরীক্ষার্থীদের ভোগান্তি এবং শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিষয়টি উঠে আসে জাতীয় সংসদেও। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, সংশ্লিষ্ট প্রশাসন, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের মূল্যায়ন এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য উপাত্ত বিবেচনা করেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। শিক্ষামন্ত্রী বলেন, কুমিল্লা মহাবিদ্যালয় কেন্দ্র ছাড়া দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন চাইলে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারত। একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। এদিকে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7, এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ আপনাকে, মাননীয় স্পিকার। স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে অর্থ সহায়তা দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। উদ্ভাবনের জন্য আইসিটি বিভাগ 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তহবিল দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। ইউসুফ আলীর রিপোর্ট। স্টার্টআপে গর্বদেশ, সবার আগে বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণ উদ্যোক্তাদের মেধাবী উদ্ভাবন ও নতুন ধারণার কাজ করতে সহায়তা করবে সরকার। আপনারা যারা এখানে নতুন এন্টারপ্রেনার আছেন, উড বি এন্টারপ্রেনার আছেন, যারা এগিয়ে আসতে চাচ্ছেন, যারা কিছু করতে চাচ্ছেন, আপনাদেরকে একটা কথা আমি শুধু বলি, আপনারা যেটা করতে চাইছেন, ইটস নট সো ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু আপনি পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। তিনি বলেন, প্রথম ধাপে কোনো উদ্যোক্তা ব্যর্থ হলে দ্বিতীয় ধাপে আবারও সুযোগ দেয়া হবে। ইয়াং আর্কিটেক্ট যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য একটা ওপেন ইনভিটেশন থাকতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। এখনো এটা
চিন্তার পর্যায়ে আছে, এখনো এগোনি। তবে যেহেতু চিন্তাটা শুরু হয়েছে, নিশ্চয়ই আমি আশা করি যে এটা নিশ্চয়ই একটা শেপ আপ করবে। এমনও হতে পারে যে আপনি বললেন যে আপনি ওখানে একটা রোবোটিক্সে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন ওখানে। তো আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গায় এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোনো একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিংয়ে হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিকিংয়ে হেল্প করতে পারবে। মেধা পাচার রোধ করতে সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি এবং সেটার জন্য আজকের এই আয়োজনটা 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে, তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সংবিধান সংস্কার নয়, সরকার জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তন আনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনার ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারও চায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে। শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধের বিষয়টি সরকারের নয়, সম্পূর্ণ আদালতের এখতিয়ার বলেও জানান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। ওনার আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন, উই ডু ওয়েলকাম হার। আমরা কিন্তু শুরু থেকে একটা কথা বলে তাকে স্বাগত জানাচ্ছি। এই স্বাগত জানাচ্ছি বলে অনেকে একবার ফটো কার্ড করে বলবেন আমরা ওনাকে খুব স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, আবার ওই কথাটা আগে একদিন বলেছিলাম, আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়, এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ এখনও কাটেনি। পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র ছেড়ে ঘরে ফিরছেন মানুষ। তবে রেখে যাওয়া ক্ষয়ক্ষতির পাশাপাশি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিষধর সাপের উপদ্রব ও পানিবাহিত রোগ। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বৃষ্টি কমে আসায় ধীরে ধীরে নামছে চট্টগ্রামের বন্যার পানি। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরছেন দুর্গত মানুষ, কিন্তু ঘরে ফিরে অনেকেই দেখছেন ভেঙে পড়েছে বসতঘর, নষ্ট হয়েছে আসবাবপত্র, চারদিকে কাদা আর ধ্বংসস্তূপ। পানি কমলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী বন্যা শুরুর পর সোমবার পর্যন্ত সাপের কামড়ে আহত হয়েছেন 85 জন এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 102 জন। অধিকাংশই নির্বিষ সাপের কামড়ের শিকার হলেও বোয়ালখালী, পটিয়া ও বাঁশখালীতে পদ্মগোখরা, কালাচ, শঙ্খিনী ও সবুজ বোরার মতো বিষধর সাপের উপদ্রব বেড়েছে। অন্যদিকে সাতকানিয়ার বহু এলাকা এখনো পানিবন্দী হাজারো মানুষ। রান্নাবান্না বন্ধ থাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে সরকারের পক্ষ থেকে পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আমরা দুর্গত মানুষকে উদ্ধার করতে চাই এবং আমরা তাদের মুখে খাবার পৌঁছে দিতে চাই। পানি নেমে যাবার পরে আমরা পুনর্বাসনে মনোযোগ দেব এবং পুনর্বাসনের ব্যাপারে খুব স্পষ্ট ধারণা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন। অর্থাৎ যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ভারী বৃষ্টির প্রভাবে আগামী 2 দিনে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। পাশাপাশি তিস্তা, দুধকুমার, সোমেশ্বরী ও ভুগাইকংস নদীর নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চট্টগ্রাম বিভাগে সৃষ্ট ভয়াবহ বন্যার পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের এখন প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসতুল হাবিব তুলুম। তিনি জানান, চলমান বন্যায় 8 জেলায় 54 জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 6 লক্ষাধিক পরিবার। আর স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, বন্যা কবলিত এলাকায় প্রথম দিন থেকে মাঠ পর্যায়ে সব স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফিংয়ে তারা এসব কথা জানান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সাম্প্রতিক অতিবৃষ্টিতে চট্টগ্রাম বিভাগে সৃষ্ট ভয়াবহ বন্যায় এরই মধ্যে প্লাবিত হয়েছে 59টি উপজেলা, 368টি ইউনিয়ন ও 12টি পৌরসভা। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 6,09,441টি পরিবার। এখন পর্যন্ত মারা গেছে 54 জন। বন্যাজনিত দুর্যোগে মোকাবেলা, জরুরি সারাদান ও সমন্বয় বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। সভা শেষে পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তের চিত্র তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আব্দুল হামিদ দুলু। এখন যেহেতু ধীরে ধীরে পানি কমে যাচ্ছে, সরে যাচ্ছে, সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আজকের সভায় পুনর্বাসন বিষয়টাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। 7টি জেলায় এবং সিলেট অন্তর্ভুক্ত 8টি জেলায় বন্যায় কবলিত হয়েছে। এখানে 59টি উপজেলার 368টি ইউনিয়ন, 12টি পৌরসভা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। বন্যা কবলিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ ঔষধের পর্যাপ্ত মজুত রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রথম রাত থেকেই আমাদের মাঠ লেভেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছি এবং তারা প্রত্যেক আনন্দের সাথে মাঠ লেভেলে থেকে ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের যারা কর্মী আছে তাদেরকে সজাগ করা হয়েছে। তারা প্রত্যেকটা মানুষের উপর দৃষ্টি রাখতেছেন। যে কোনো মানুষ যে কোনো রোগে বা সাপে কামড় সহ আক্রান্ত হলে নিকটস্থ উপজেলা সদরে চিকিৎসার ব্যবস্থা করবেন, সেই নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা প্রতিদিন জুমে আমাদের সেই আক্রান্ত এলাকাগুলির টিএচএফ2 এবং স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের সাথে আমরা আলাপ করতেছি। কৃষিমন্ত্রী জানান, আগামী 2 দিনের মধ্যে সরকারি জমিতে নতুন বীজতলা তৈরি করে পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের চারা এবং সার বিতরণ করা হবে। এই মুহূর্তে বীজতলাতে কিন্তু বীজ ফেলে দেওয়া হয়েছিল, প্রচুর গাছ উঠে গেছে, ধান লাগানোর সময় এসছে। ঠিক এই সময়ে এই বন্যার কারণে আমাদের ধানের বীজ ওই এলাকায় অলমোস্ট নেই। আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি হচ্ছে, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। এখনো বেশ কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়ে পানি নেমে গেলে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। পুরুতাখালী পূর্বপাড়ায় সেখানে বাঁধ উপচিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে ভাঙন সৃষ্টি হয়েছে এবং সেখানে আমাদের ওই এলাকায় আমাদের স্থানীয় জনগণ নিয়ে আমরা সেখানে বাঁধ যারা পুনর্নির্মাণ করতে পারি তার আমরা সেখানে ব্যবস্থা নিয়েছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জলাবদ্ধতা নিরসনে সেচ মেশিন ব্যবহার করা সহ আরও কার্যকর ব্যবস্থার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী। এছাড়া মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, পয় নিষ্কাশনের মতো জনভোগান্তিমূলক সমস্যার সমাধান করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি যথাযথ তত্ত্বাবধান এবং জবাবদিহিতা নিশ্চিত করতে তা বাস্তবায়নের উপর জোর দেন তারা। সকালে ঢাকা দক্ষিণ নগর ভবনে একটি প্রতিনিধি দল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। রিপোর্ট করেছেন স্বপ্ন ভবনী। টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় যখন চরম দুর্ভোগে নগরবাসী, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সকালে নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বৈঠকে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থাপনা, মশার উপদ্রব, বর্জ্য অপসারণ ও পয় নিষ্কাশন ব্যবস্থার বিদ্যমান সংকট নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল জানায়, বর্ষাকালে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় স্থানে সেচ মেশিন ব্যবহারের পাশাপাশি সমন্বিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জলাবদ্ধতা হচ্ছে 1 নম্বর সমস্যা এলাকার। এর থেকে মুক্তির যে উপায়
সেটা বহুমুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। জলাবদ্ধতা কিভাবে আমরা নিরসন করতে পারি, ড্রেনেজ সিস্টেমটা কিভাবে আমরা উন্নত করতে পারি, এই বিষয়গুলো প্রশাসক সহ একটা উদ্যোগ যদি নিতে পারি তাহলে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে তারা মুক্তি পাবে। এ সময় নাগরিক সেবার প্রতিটি উদ্যোগে যথাযথ তত্ত্বাবধান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন প্রতিনিধি দল। পরে দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুত বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় রাজধানীকে পলিথিন মুক্ত করার ঘোষণাও দেন তিনি। পার্মানেন্টলি সলিউশনের জন্য যেভাবে পরিকল্পনা মাফিক আগানো দরকার ছিল সেভাবে আগায় নাই বলে কিন্তু আজকে যতটুকুই খাল আছে কিন্তু খাল পর্যন্ত পানিটাকে নিয়ে যেতে হবে। এই নিয়ে যাওয়ার যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাগুলো নাই। আজকে ঢাকা শহরে সবগুলো খাল যেগুলো ছিল ভরাট হয়ে গেছে। পলিথিন মাস্ট বি ব্যান্ড, এইটা একটা বিশাল সমস্যা। এই পলিথিন যতদিন থাকবে ততদিন আপনি এই প্রবলেম সলভ করতে পারবেন না। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের পরিবর্তনের জন্য উত্তরাঞ্চলের সন্তান আবু সাইদ সহ অনেকে জীবন দিয়েছে। এখানে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না। অপরদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে বিএনপি। বগুড়া জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা সিও অফিস এলাকায় পদযাত্রা পথসভায় তারা এসব কথা বলেন। তো বাংলাদেশ পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সূচনা লগ্নে আপনাদের সন্তানদের মধ্যে 1400 সন্তান জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে। এর মধ্যে ছিল আবু সাইদ অন্যতম, যিনি উত্তরবঙ্গের সন্তান ছিলেন। যে বিএনপির ওই মিডিয়া হাউসগুলোতে, সংবাদপত্রের হাউসগুলোতে বিএনপি তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন লোক বসিয়েছে। বসানোর পরে এখন টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ওই লোকদেরকে নিয়ে আসা হয়, যে লোকগুলো আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আওয়ামী লীগের টাকা খায়, আওয়ামী লীগের টাকা খেয়ে জীবন ধারণ করে।